রাক্ষসের কবলে বাংলাদেশের বিচার ব্যবস্থা। কেন বললাম এই কথা? পাবনার মেহেরপুর ৩ আসনের এমপি প্যারোলে মুক্তি পায় নাই তার মায়ের মৃতদেহ দাফন কাফন করার জন্য। এখন তাহলে কি অবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থার? হ্যাঁ প্রিয় দর্শক, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, পাবনা মেহেরপুর ৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদ গত ২-৩ দিন আগে তার মা ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন এবং পরিবারবর্গের যে সকল সদস্যবৃন্দ আছে তারা জেলার কাছে একটি আবেদন করেছিলেন। যে আবেদনটা এরকমের ছিল যে তার মায়ের মৃত্যুর জন্য তাকে যেন প্যারোলে মুক্তি দেওয়া হয়, কিন্তু জেলার সরাসরি সেই আবেদন নাকচ করে দিলেন এবং তিনি একথা বললেন নিরাপত্তাজনিত কারণে এই সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে প্যারোলে মুক্তি দেয়া সম্ভব না। এখন নিরাপত্তাজনিত কি কারণ থাকতে পারে? বাংলাদেশের বহুত শীর্ষ সন্ত্রাসীদের জীবনী আছে, বহুত রাজাকারদের জীবনী আছে, তাদের মৃত্যুদণ্ড হয়েছে বা সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, তখন তাদের বাবা মা বা আত্মীয় স্বজন পরিবারবর্গের যেই মারা গেছে তাদের সৎকারের কাজ বা দাফন কাফনের কাজে তাকে অবশ্যই প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সম্ভবত এই সর্বপ্রথম আসাদুজ্জামান আসাদের মায়ের মৃতদেহের যে জানাজার নামাজে তিনি জেলে থাকার কারণে অংশগ্রহণ করতে পারলেন না। এটা একটা নজিরবিহীন কার্য বাংলাদেশে প্রথম ঘটলো। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কথাটা বলছি, এই সময় বাংলাদেশে যদি 20টা খুন করেন আপনি, তাতে আপনার যতখানি অপরাধ না হবে তার থেকে বেশি অপরাধ হবে যদি আপনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হন, যদি কোনো সংসদ সদস্য হন, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার হন। সেটা আপনার ওই যে 20টা খুনের থেকেও বড় অপরাধ হবে। এখন এই অপরাধের শাস্তি আপনার এতটাই হতে পারে যে আপনার যদি পরিবারের কোনো আত্মীয় স্বজন রক্তের কেউ মারা যায় তাহলেও আপনি প্যারোলে মুক্তি পাবেন না। এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের বিচার ব্যবস্থা। এখন এই বিচার ব্যবস্থা নিয়ে আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমার অনেকগুলো ভিডিওই আছে, সেগুলো যদি দেখে থাকেন তাহলে আজকের এই কন্টেন্টের সাথে আপনি মিল খুঁজে পাবেন। আমি আমার চ্যানেলের পূর্ববর্তী একটি ভিডিওতে এই বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী তথা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে বলেছিলেন যে জোর করে বাংলাদেশের বিচারকদের ছুটিতে পাঠানো হয়। এখানে আসামি মুক্তি পাওয়ার পরেও জেল থেকে জেলার তাকে ছেড়ে দিচ্ছে না। জেলার কোনো তৃতীয় পক্ষকে ফোন করে জেনে নিচ্ছে যে এই আসামির মুক্তি পেয়েছে, একে ছাড়া যাবে কিনা। তখন সেই তৃতীয় পক্ষ থেকে তাকে আবার বলে দেওয়া হতো যে না, একে ছাড়া যাবে না, সামনে 2-4-5 দিনের ভিতরে এর নামে আরো 4-5টি মামলা আসতেছে। তখন বলতো যে না, এটা এভাবে ওনাকে ছাড়া যাবে না, তার 2-3 দিন পরে আবারও তার নামে মামলা হইতেছে। তাহলে এটা হচ্ছে বর্তমান সময় বিচার ব্যবস্থা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মায়া জালে বন্দী বর্তমান সময় বাংলাদেশের বিচার ব্যবস্থা। কারণ যদি লক্ষ্য করেন যে জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে বাংলাদেশের যে ছাত্র সমন্বয়করা আছে তারা কিন্তু এই কথাটি স্বীকার করেছেন। কি স্বীকার করেছেন? যে বাংলাদেশে এই যে মেট্রো রেলে যদি আগুন না দিত, বিটিভি ভবনে যদি আগুন না দিত এবং সার্বিক যে সকল ধ্বংসযজ্ঞ বড় বড় স্থাপনার উপরে চালিয়েছে সেই জুলাই আগস্ট বিপ্লবের জন্য ছাত্র আন্দোলনের নামে, সেটা যদি না করত, পুলিশ হত্যা যদি না করত, জেলখানাগুলোকে যদি এভাবে ভেঙে ফেলে অস্ত্র লুটপাট না করত, তাহলে এই জুলাই আগস্টের বিপ্লব এটা হতো না। এটা কিন্তু ছাত্র সমন্বয়করা স্বীকার করেছেন। এখন শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে। এখন দেখুন সেই অপরাধ ট্রাইব্যুনালসে শেখ হাসিনার বিচারে
শেখ হাসিনাকে এই সকল অপরাধের জন্য দোষী করা হচ্ছে। কি যে শেখ হাসিনা মেট্রো রেলে আগুন লাগিয়েছে, বিটিভি ভবনে আগুন লাগিয়েছে, বাংলাদেশের জেলখানা ভাঙছে শেখ হাসিনা, এই সকল যে সন্ত্রাসী ছিল তাদেরকে শেখ হাসিনা ছেড়ে দিয়েছে, এবং ছাত্রলীগের লোকজন এই অস্ত্র গোলাবারুদ বিভিন্ন থানা থেকে লুটপাট করেছে। তাহলে কি জুলাই আগস্ট বিপ্লব শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা নিজেই করেছেন? দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়েছিল বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের। সেই যুদ্ধ অপরাধীরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারাধীন অবস্থায় তাদের সেই মামলার রায় হয়েছে মৃত্যুদণ্ড। এখন সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তার আমলে সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পেল। তাহলে এই যে এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্য চলতেছে, সেখানে কি ধরনের বিচার হচ্ছে? তাহলে ওই ট্রাইব্যুনালসের বিচারের যে কোনো দাম নাই, সেটা তো এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার আমলাতন্ত্র আছে তারাই প্রমাণ করে দিয়েছেন। কারণ সেখানের বিচার মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টে গিয়ে সেটার কোনো ভ্যালু থাকে না। তাহলে এখানে শেখ হাসিনা কি বিচার করবেন? এছাড়াও যদি আরো একটা প্রেক্ষাপট একটু অবলোকন করেন, সেখানে দেখতে পাবেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে। সেই ভাঙচুর বা অগ্নিকাণ্ড এগুলো থামাতে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছেন। এখন সেখানে জনগণ জানে, বাংলাদেশের সেনাবাহিনী জানে, পুলিশ প্রশাসন, সর্বোপরি সবাই জানে যে এই ভাঙচুর, হামলা বা এই মবের সৃষ্টি কারা করেছে। এবং বলে রাখা ভালো, সেখানে সার্জিস আলম সেই রাত্রবেলায় সেই রংপুরে চলে গেছেন জিএম কাদের ওই এলাকায়। সেখানে গিয়ে সেনাবাহিনীর সাথে কথা বলেছেন এবং তার লোকজন চেক করেছেন। সেনাবাহিনী আবার সার্জিস আলমের কাছ থেকে জেনে নিয়েছেন যে তার তার দলের কোন কোন লোক আছে। এখন চিন্তা করুন যে বাংলাদেশে মব কারা সৃষ্টি করে, এবং এই যে ভাঙচুর, হত্যাযজ্ঞ করলো জিএম কাদেরের বাড়িতে, এটা কেন কোনো বিচার করলো না? এটা নিশ্চয়ই এনসিপির সদস্যরা করছে। না হলে কেন যাবে সার্জিস আলম সেখানে? কেন সেনাবাহিনীর সপক্ষে কথা বলবে? কেন জিএম কাদেরের ভারী ভাঙচুর হবে? এখন এ থেকে তো বুঝছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন কোথায় গিয়ে ঠেকেছে। এবং বাংলাদেশের যে নিরাপত্তাহীনতার বিষয়টি, সেটা সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সেই জিএম কাদের বা তারেক রহমানের মতন উচ্চ পর্যায়ের যে সকল লোকজন আছে তাদের পর্যায়ে গিয়ে ঠেকেছে নিরাপত্তাহীনতার এই বিষয়টি। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট চলতেছে, বাংলাদেশকে আমি বলতে এটা বাধ্য হচ্ছি যে ভবিষ্যৎ বাংলাদেশ গাজায় পরিণত হতে আর অল্প দিন সময় লাগবে। কারণ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যেভাবে শত্রুতা স্থাপন করে ফেলেছে, তাতে বাংলাদেশ গাজায় পরিণত হতে অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।